প্রথমে দুই পক্ষের শক্তির ফারাকটা একটু দেখে নিই। একদিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের বার্ষিক সামরিক বাজেট প্রায় $1 ট্রিলিয়ন, মানে শুনলেই মাথা ঘুরে যায়। সাথে আছে ১৩,০০০-এরও বেশি আধুনিক বিমান আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। আর অন্যদিকে ইরান, যাদের বাজেট আমেরিকার 2%-ও কম। বছরের পর বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার কারণে তাদের অস্ত্রশস্ত্র বেশ পুরনো। তো প্রশ্নটা হলো, এত কিছু থাকার পরেও এই সুপার পাওয়ারটা কেন এমনভাবে হিমশিম খাচ্ছে? কিভাবে এই আন্ডারডগ এক দৈত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে? চলুন এই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। তো চলুন প্রথমে আকাশের দিকেই তাকানো যাক, কারণ লড়াইটা কিন্তু সেখানেই প্রথম জমে ওঠে। আর সুপার পাওয়ারের বর্মে প্রথম ফাটলটাও দেখা যায় এখানে। দেখুন, লড়াইয়ের শুরুতে আমেরিকার দিক থেকে আত্মবিশ্বাসে কোনো কমতি ছিল না। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি ঘোষণাই করে দিয়েছিলেন যে ইরানের বিমান বাহিনী বলতে আর কিছুই নেই, তাদের সব সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরান থেকে একটা ভিডিও আসে যা পুরো গল্পটাই উল্টে দেয়। তারা দাবি করে বসে আমেরিকার সবচেয়ে আধুনিক আর অদৃশ্য F-35 স্টিলথ ফাইটারকে তারা গুলি করে নামিয়েছে। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? F-35 তো রাডারে ধরা পড়ে না। এখানেই আসে চতুর কৌশলের খেলা। ইরান আসলে প্রচলিত রাডার ব্যবহারই করেনি। তারা ব্যবহার করেছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সেন্সর, যা বিমানের আকার নয়, বরং এর ইঞ্জিন থেকে বের হওয়া প্রচণ্ড তাপকে খুঁজে বের করে। একবার সেই তাপের সংকেত লক হয়ে গেলেই বাকি কাজটা সারে একটা পুরনো কিন্তু কার্যকর্মে সারে। একটা F-35 যুদ্ধবিমান বানাতে খরচ হয় প্রায় $100 মিলিয়ন। ভাবা যায়? আর এই $100 মিলিয়ন অত্যাধুনিক প্রযুক্তিকে কিনা হারিয়ে দিল ৯০-এর দশকের একটা সাধারণ পরিবর্তিত রাশিয়ান ক্ষেপণাস্ত্র। এটাই হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের সবচেয়ে বড় উদাহরণ। আর F-35 এর ঘটনাটা কিন্তু একা নয়, এটা ছিল একটা ত্বরণনীতির অংশ মাত্র। ইরান দাবি করে তারা একাধিক F-15 জেটও ভূপাতিত করেছে। আর মাত্র ৩ সপ্তাহের মধ্যে আমেরিকা প্রায় $২০০ মিলিয়ন মূল্যের ১২টা রিপার ড্রোন হারায়। মানে ক্ষতিটা কিন্তু বিশাল। আকাশের লড়াই তো গেল, এবার চলুন সমুদ্রে নামা যাক। আর এখানকার গল্পটা আমেরিকার জন্য আরও বেশি জটিল হয়ে ওঠে। প্রথমে বুঝতে হবে একটা আমেরিকান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আসলে কী। এটা শুধু একটা জাহাজ না, এটা হলো সাগরের বুকে ভেসে থাকা একটা ছোট্টখাটো দেশের সমান শক্তি, আমেরিকার ক্ষমতার এক জীবন্ত প্রতীক। কিন্তু এই বিশাল শক্তির প্রতীক বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ডে হঠাৎ করে একটা রহস্যময় আগুন লেগে যায়, আর এর ফলে সেটাকে মেরামতের জন্য যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে হয়। ভেতরের খবর বলছে জাহাজের ক্রুদের মনোবল একদমই ভালো ছিল না, আর তারই জের ধরে এই ঘটনা। আরেকটা ঘটনা দেখুন, USS লিঙ্কনের প্রথম দিন ইরান দাবি করল তারা একটা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে। পরদিন আমেরিকা বলল একদম বাজে কথা। কিন্তু ৫ দিনের মাথায় দেখা গেল সেই বিশাল রণতরী ইরানের উপকূল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার পিছু হটে গিয়েছে। আসলে ইরানের ক্রমাগত মিসাইল হামলার হুমকির মুখে তারা সরে যেতে বাধ্য হয়। আর এখানেই আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে আসি। সেটা হলো মিসাইল ডিফেন্স, মানে অদৃশ্য এক সুরক্ষা প্রাচীরের লড়াই। আমেরিকা তাদের ঘাঁটি আর মিত্রদের বাঁচাতে বিলিয়ন ডলার খরচ করে একটা সুরক্ষা বলয় তৈরি করেছিল। থার্ড সিস্টেম, প্যাট্রিয়ট মিসাইল, অত্যাধুনিক রাডার, কি নেই সেখানে। এটাকে একটা দুর্ভেদ্য দেয়ালই মনে করা হতো। কিন্তু ইরান ঠিক সেই দেয়ালের সবচেয়ে দুর্বল জায়গাটা খুঁজে বের করল। তারা হামলা চালালো ঠিক সেই জিনিসটার ওপর যা পুরো সিস্টেমটাকে একসাথে ধরে রেখেছিল, আমেরিকার AN/FPS-132 রাডার সিস্টেম। আর তারা সেটাকে ধ্বংসও করে দিল। এই একটা রাডারের দাম ছিল $1.1 বিলিয়ন। আর এটা ধ্বংস হওয়ার সাথে সাথেই পুরো অঞ্চলের জন্য আমেরিকার যে চোখটা ছিল, যার পাল্লা ছিল ৫,০০০ কিলোমিটার, সেটা পুরোপুরি অন্ধ হয়ে গেল। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এই একটা মাত্র হামলায় মার্কিন সম্পদ এবং তার মিত্ররা আক্রমণের মুখে একেবারে অরক্ষিত হয়ে পড়ে। তো এই পুরো ঘটনা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি?
যুদ্ধের ভবিষ্যৎ কি তাহলে বদলে যাচ্ছে? দুটো কৌশল পাশাপাশি রাখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন আমেরিকা, সেরা অস্ত্র, সেরা মিলিটারি, কিন্তু যুদ্ধের লক্ষ্যটা ঠিক পরিষ্কার না, তারা শুধু প্রতিক্রিয়াই দেখাচ্ছে। আর অন্যদিকে ইরান, পুরনো অস্ত্রশস্ত্র, কিন্তু তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার, আর তারা খুবই শৃঙ্খলাবদ্ধ ও নিবদ্ধ। শেষ পর্যন্ত আসল কথাটা হলো ইরানের গোপন অস্ত্র কোনো মিসাইল বা প্রযুক্তি ছিল না, তাদের আসল শক্তি ছিল ফোকাস, ডিসিপ্লিন আর নিখুঁত পরিকল্পনা। আমেরিকা যেখানে সেরা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে, ইরান সেখানে নেমেছে একটা ভালো পরিকল্পনা নিয়ে। তাহলে কি আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে স্মার্ট থিঙ্কিং বা চতুর পরিকল্পনায় একটা সুপার পাওয়ারের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছে? হয়তো একবিংশ শতাব্দীতে শক্তির সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। প্রযুক্তি বা টাকার চেয়েও বড় হয়ে উঠছে কৌশল আর শৃঙ্খলা। এটাই হয়তো এই লড়াইয়ের সবচেয়ে বড় শিক্ষা।